আচ্ছা, আজকে আমরা শুরু করব ডাটা নরমালাইজেশন এই চ্যাপ্টারটা। তো আমি আহ, শুরুর দিকে ক্লাসে প্রথম যে ক্লাসগুলো হয়েছিল সেখানে তোমাদের বলেছিলাম যে আমরা যখন ডেটাবেস ডিজাইন করি অনেকগুলো অ্যাপ্রোচ আছে। তার মধ্যে একটা অ্যাপ্রোচ হচ্ছে ইয়ার ডায়াগ্রাম, তাদের মধ্যে একটা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ইয়ার ডায়াগ্রাম হয়েছে, কিন্তু ইয়ার ডায়াগ্রাম থেকে ফাইনালি কি করতে হয়? আমাদের কিছু টেবিল তৈরি করতে হয়, না রিলেশন তৈরি করতে হয়, ঠিক জি না? স্যার। জি স্যার। আলটিমেটলি কিন্তু আমাকে মানে আমি যখন স্টোরেজের ভিউ পয়েন্টে চিন্তা করব, আমি তো আর ওই গ্রাফ দিয়ে রাখতে পারবো না, কোনো একটা টেবুলার ফর্মে নিয়ে যেতে হয় আসলে ফাইনালি। তো রিলেশন গুলো হচ্ছে সেরকম একটা ফরম্যাট, রাখার সুবিধা হবে। প্রেজেন্টেশন, এক ধরনের প্রেজেন্টেশন আর কি। তো আহ, আরেকটা বলেছিলাম, আহ, যে সেটা বলছি ইয়ার ইয়ার মডেল, হ্যাঁ, বা এন্টিটি রিলেশনশিপ মডেল। সেখান থেকে আমরা রিলেশনাল মডেল তৈরি করব এবং ফাইনালি আমরা ব্যবহার করবো আর কি আমাদের অ্যাপ্লিকেশনের জন্য। আরেকটা কথা বলেছিলাম যে সব ক্ষেত্রে ইয়ার ডায়াগ্রাম ব্যবহার না করলেও চলবে, আমরা সরাসরি রিলেশন তৈরি করতে পারি। হ্যাঁ, এবং সেই রিলেশন গুলোর উপর কিছু আবার অপারেশন করতে পারি। রিলেশন গুলোকে অপটিমাইজ করা, রিলেশন গুলোকে আরো আহ, ভালোভাবে কিভাবে প্রেজেন্ট করা যায় সেগুলো চিন্তা করা। তাহলে একটা ওয়ে হচ্ছে যে ইয়ার ডায়াগ্রাম আসলো, ইয়ার ডায়াগ্রাম রিলেশন তৈরি হলো, সেই রিলেশনের উপর কিছু কাজ করা। এবং আমরা ইয়ার ডায়াগ্রামে বেশ কিছু কাজ দেখেছি। ডাটা তোমার হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যদি মোর দেন বাইনারি রিলেশন থাকে তাহলে আহ, সেটাকে একটু সিম্পলিফাই করা যায় কিনা। হ্যাঁ, টার্নারি রিলেশনকে বা টার্সিয়ার যে রিলেশনশিপ গুলো থাকে সেগুলোকে বাইনারিতে নিয়ে আসা যায় কিনা, দিস এন্ড দ্যাট, অনেকগুলো আমরা দেখেছি। হ্যাঁ, তো এসব অনেক ক্ষেত্রেই তারপর হচ্ছে ম্যানি টু ম্যানি, ওয়ান টু ম্যানি, এসব ক্ষেত্রে কিভাবে রিলেশন তৈরি করতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে রিলেশন যেগুলো তৈরি করা হয় ইয়ার ডায়াগ্রাম থেকে, সেই রিলেশন গুলো অনেক ক্ষেত্রেই আহ, সরাসরি অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার উপযোগী হয়ে যায়। হ্যাঁ, তারপরেও কোনো কোনো রিলেশনের ক্ষেত্রে সমস্যা কিছু থাকতে পারে। সেক্ষেত্রে সেই সব রিলেশনের উপর আবার ফার্দার কিছু অপারেশনের দরকার পড়ে। অপারেশন মানে ডিজাইন লেভেলের অপারেশন। হ্যাঁ, কোয়েরি লেভেলের অপারেশন না, ডিজাইন লেভেলের অপারেশন কিছু থাকতে পারে। এটা গেল একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে না, আমরা সরাসরি সরাসরি রিলেশন তৈরি করব। হ্যাঁ, আমাদের যে প্রবলেম স্টেটমেন্টটা আছে বা যে জিনিসগুলো আছে সেখান থেকে সরাসরি রিলেশন তৈরি করব। সেক্ষেত্রে রিলেশনে কিছু সমস্যা থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি আগের তুলনায়। ইয়ার ডায়াগ্রাম থেকে যে রিলেশনটা তৈরি হয় সেটার তুলনায় অনেক বেশি সম্ভাবনা। এবং সেক্ষেত্রে এটার উপরে ডিজাইন লেভেলে কিছু কাজ করতে হয়। এবং এই কাজগুলোই আজকে আমরা মানে মানে যে টাইটেলের আন্ডারে আলোচনা করব সেই টাইটেলটা হচ্ছে ডাটা নরমালাইজেশন। নরমালাইজেশনের কিছু ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, কিভাবে এটা কাজ করে সেটা আমি কালকে এবং তার পরের ক্লাস, দুটো ক্লাসে শেষ করবো আশা করি। দুটো বা ম্যাক্সিমাম তিনটা লাগতে পারে। তা আগেই ম্যাথমেটিক্সে যাওয়ার আগে আমি এক্সাম্পল দিয়ে শুরু করি। হ্যাঁ, যে এটা কি কাজ করে বা কেন আমরা এটা করবো আর কি, মানে দরকারটা কি, এটা প্রয়োজনটা কি, সেটা আগে একটু বোঝার চেষ্টা করি। এরপরে আমি এটার পিছনে যে ম্যাথমেটিক্স গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো কালকের ক্লাস থেকে। জি স্যার। তো আজকে যে কথাগুলো বলছি এগুলো আহ, একদম জাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশনের ভিউ পয়েন্ট থেকে। হ্যাঁ, এক্সাম্পল হিসাবে এটা সরাসরি থিওরিটিক্যাল কথাবার্তা এই মুহূর্তে বলবো না খুব একটা। তো কালকের ক্লাস থেকে যখন আমি পড়া শুরু করব তখন আজকের এক্সাম্পলের সাথে কোনো কোনো ক্ষেত্রে ম্যাপ করার চেষ্টা করবে তোমরা, বা আমি করিয়ে দেখানোর চেষ্টা করব। আর এক্সাম্পল আছে, এটা অবশ্য বাইরের মানে বইয়ের বাইরের এক্সাম্পল। বই আমরা যেটা ব্যবহার করছি সেই বইয়ের এক্সাম্পল এটা না, এটা নেট থেকে নেওয়া। ওকে, তো আমরা আসলে নর্মালাইজেশন যেটা বলছি আর কি, এটা আসলে কেন করব, নর্মালাইজেশনটা কি সেটা জানলেই বোঝা যাবে। তো আগে একটু বলে দিই যে কি কাজ করা হয়। স্পেস মানে তোমার হচ্ছে আহ, এই প্রথমত স্টোরেজ স্পেস এবং অপারেশনাল স্পেস দুটোই খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জি স্টোরেজ স্পেসে কিভাবে ডেটাগুলো রেকর্ড হয় আসলে আহ, আমরা আহ, যখন করছি, এই আমরা মানে তোমার ধরো যে যে কোনো ডেটা, যে কোনো ফাইল যখন আমরা হার্ড ডিস্কে সেভ করি, হার্ড ডিস্কে সেভ করার ব্যবস্থাপনাটা কিন্তু একটু আলাদা। হ্যাঁ, ওখানে কিছু তোমার ক্লাস্টার থাকে, কিছু সেকশন মানে তোমার থাকে, ক্লাস্টার থাকে, তারপর হচ্ছে ওটাকে বলে হচ্ছে
ওটা যেন কি বলে ভুলে গেলাম, 522 সেকশন নাকি যেন বলে। হ্যাঁ, মানে এগুলো সেক্টর 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 থাকে। হ্যাঁ, তো আমাদের ধরো এই সমস্ত, আচ্ছা তোমার কি জানো সেক্টর বা এই তোমার হচ্ছে ক্লাস্টার এগুলো করার উদ্দেশ্য কি, কি সুবিধাটা কি, কেন করা হয় বা জিনিসগুলো কি? স্যার 1-1 একটু ছিল হালকা, ওই যে কম্পিউটার ফান্ডামেন্টাল। হ্যাঁ কি ছিল বলো তো, জিনিসটা কি, অবজেক্টিভটা কি, কেন করা হয় না স্যার সেক্টর তেমন থেকে? খেয়াল নেই স্যার। এটা তো খারাপ কথা, কারণ এটা হচ্ছে অবজেক্টিভটা আসলে আমরা ওইভাবে করি না, বাট মেমোরিতে হচ্ছে যে এইভাবে থাকে, ট্যাক্টর ওইভাবে থাকে আর কি, এটা জানি, বাট অবজেক্টিভটা আর কি ওইভাবে থাকে তোমরা না। তোমরা দেখবা যে অনেক সময় হার্ড ডিস্কে তোমরা যখন যে ফাইলকে প্রপার্টি দেখবে, এই যে ধরো উইন্ডোজে, হ্যাঁ, দেখবে যে দুটো জিনিস দেখায়। একটা হচ্ছে ফাইল সাইজ বা রিয়াল সাইজ বলে বোধহয় একটা শব্দ থাকে, বা ফাইল সাইজ আর কি। হ্যাঁ, আরেকটা দেখবা যে স্পেস অন ডিস্ক, দুটো কথা লেখা থাকে। হ্যাঁ, জি স্যার। দেখাচ্ছে কি, দুটো আলাদা জিনিস থাকে। হ্যাঁ, তার জি মানে স্যার। ফাইল সাইজ যেটা মোস্ট অফ দ্য কেস, স্পেস অফ ডিস্ক তার চেয়ে বেশি, মোস্ট অফ দ্য কেস হবেই আর কি, সমান তো হওয়ার সম্ভাবনা খুব কম, বেশি হবে সবসময় আর জি কি। স্যার, একটু বেশি দেখছি। বেশি থাকবে, কম থাকার সম্ভাবনা খুব কম। এখন ধরো তোমার ধরলাম যে এই ধরো যে ধরো ধরো যাক 1000 বাইটের একটা হার্ড ডিস্ক আছে, জাস্ট 1000 বাইট। হ্যাঁ, তো আমরা একটা কি কাজ করতে পারি, যে 1000 বাইটের এখন আমরা ফাইল রাখবো, ধরো একটা ফাইলের সাইজ হচ্ছে 15 বাইট, একটা হচ্ছে 22 বাইট, একটা হচ্ছে 30 বাইট, এরকম রাখবো আর কি। হ্যাঁ, আবার একটা হচ্ছে 16 বাইট, এরকম বিভিন্ন সাইজের মানে আমাদের ফাইলের সাইজ আছে যেগুলো আমরা হার্ড ডিস্কে রাখবো। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, একটা কাজ করতে পারি, যে সেটা হচ্ছে যে এই 1000 বাইটের যে হার্ড ডিস্কটা আছে, প্রত্যেকটা বাইটের জন্য একটা ইউনিক অ্যাড্রেস থাকবে, 1 2 3 4 র্যামে যেরকম থাকে আর কি, 1 2 3 4 করে 1000 পর্যন্ত। ইন দ্যাট কেস আমাদেরকে ফাইল রাখাটা সুবিধা হবে, যেটা 15 বাইট সেটা 1 থেকে 15 পর্যন্ত থাকলো, তারপর এটা ধরো 22 বাইট, সেটা শুরু হলে 16 থেকে, 16 আর 15তে 22 আর 37 পর্যন্ত, না 37 পর্যন্ত গেল, এটা একটা ব্যবস্থা হতে পারে। হ্যাঁ, তো এখন ধরো এরকম 1 বাইট 1 বাইট করে আমি অ্যাড্রেস তৈরি করতে পারি হার্ড ডিস্কের অ্যাড্রেস স্পেস। এখন ধরো একটা হার্ড ডিস্কের সাইজ যদি 1 গিগাবাইট হয়, টেরাবাইট হয়, 500 জিবি হয়, বা মেগাবাইটের রেঞ্জে চলে যায়, তাহলে অ্যাড্রেস স্পেসটা কত বড় খেয়াল করতে পারছো? জি স্যার, তাহলে অনেক বড়। অনেক বড় সাইজের অ্যাড্রেস স্পেস হয়ে যাবে। হ্যাঁ, এই এত বড় সাইজের অ্যাড্রেস স্পেস করার জন্য আমাকে মানে হার্ডওয়্যার লেভেলে হার্ডওয়্যার লেভেল অপারেশনের ঝামেলা নাই, এটা তোমার রোবোটিক হ্যান্ডের মতো এটা নড়াচড়া করে। তারপরেও মানে আহ, একটা কমপ্লেক্সিটি তো আছে, কিন্তু তোমার হচ্ছে যে আহ, এই অনেকগুলো মানে অ্যাড্রেস সাইজ আসলে অনেকগুলো বড় হয়ে যাবে। হ্যাঁ, তুমি একটা হোটেলের কথা চিন্তা করো, ধরো যে একটা 500 বেডের যে হোটেল আছে, মোস্ট অফ দা কেস দেখবা যে এখানে দুই দুই সিটের হোটেল, মানে এক রুমে 2 সিট আছে, কখনো কখনো 3 সিট বা 4 সিট আছে। ইন্ডিভিজুয়াল সিট যদি করে, তাহলে দেখো ইন্ডিভিজুয়াল সিট মানে কি, ইন্ডিভিজুয়াল ইউনিট থাকতে হবে, ম্যানেজেরিয়াল প্রসেস আছে, তাই না, প্রত্যেকটা সিটের জন্য জি স্যার। ম্যানেজমেন্ট একটা আছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা রুমের জন্য সেই রুমের আলাদা ভাড়া, আলাদা ম্যানেজমেন্ট, আলাদা ইলেকট্রিসিটি, আলাদা সার্ভিস, সবকিছু আলাদা আলাদা হয়ে গেল। হ্যাঁ, অনেক কষ্ট বেড়ে গেল, কিন্তু সে কারণে কি করে দেখো যে রুমের সাইজ কখনো বলে যে 2টা, কখনো বলে 4টা রাখার সুবিধা হবে, কারণ কাস্টমাররা ওরা দেখেছে, তাদের স্টাডিতে দেখেছে যে মোস্ট অফ দ্য কেস কাস্টমার যারা আসে তারা আদের 2টা আসে, কখনো 4টা আসে, কখনো একটা আসে। হ্যাঁ, সেই জন্য কিন্তু বিভিন্ন সাইজের যদি মানে ইন্ডিভিজুয়াল যদি রুম দেয়, তাহলে যে খরচটা হবে, একটা ফুটবল টিম গেল, হ্যাঁ, 30 জনের প্লেয়ার টেয়ার সব সহ, তখন দেখা গেল যে 4 বেডের একটা রুম দিয়েছে, এটা ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা সুন্দর হয়, ভালো হয়। হার্ড ডিস্কের ক্ষেত্রেও ওইভাবে চিন্তা করতে পারো, এটা একটু টেকনিক্যাল, মোর টেকনিক্যাল, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম বিষয়টা, একদম ব্যাপারটা হোটেলের মতো না। যে আমার যদি ইন্ডিভিজুয়াল স্পেস হয়, স্পেসটা অনেক বড় হয়ে যাবে, এটা অ্যাড্রেস স্পেস তৈরি করা, সেটা আবার একটা বিগ বিগ সাইজের ইন্টিজার তৈরি হবে অ্যাড্রেস স্পেসে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। যেটা করা হয় সেটা হচ্ছে যে হার্ড ডিস্কে কিছু ভার্চুয়ালি ছোট ছোট অংশে ভাগ করা হয়। হ্যাঁ, এগুলোকে বলা হয় তোমার সেক্টর, এক একটা সেক্টর। যেমন ধরো অনেক আগের যখন হার্ড ডিস্কের সাইজ ছোট ছিল, আমরা আমাদের সময় আর কি, তখন সেক্টরের সাইজ ছিল 512 বাইট করে, ধর 90 92 সালের দিকে আর কি। হ্যাঁ, তার মানে যদি একটা ফাইল ধরে 100 বাইটের হয়, হ্যাঁ, আচ্ছা তাহলে অ্যাড্রেস স্পেসটা অনেক কমে গেল, 500 বাইটের যদি সাইজ হয়ে যায়, হ্যাঁ, তখন অ্যাড্রেস স্পেস সাইজটা কমে যাবে, ম্যানেজমেন্টের সুবিধা হবে। কিন্তু সমস্যাটা কি হবে, সমস্যা হচ্ছে যে 100 বাইটের একটা যদি ফাইল হয়,
সেই ফাইলটাও কমপক্ষে 512 বাইট জায়গা নেবে। আর যদি 513 বাইট হয়ে যায় কোনো একটা ফাইলের সাইজ, তাহলে আবার সে নেবে হচ্ছে 2টা মানে সেক্টর স্পেস নিবে, তখন তার সাইজ হয়ে যাবে প্রায় 1 কিলোবাইটের মতো। অথচ রিয়েলি ফাইলের সাইজটা হচ্ছে 513 বাইট। হ্যাঁ, তো প্রস এন্ড কস আছে, দুই দিকে সুবিধা অসুবিধা আছে। তো যেহেতু স্পেসের দাম কমে গেছে, স্টোরেজের দাম কমে গেছে, এটা একটা সুবিধা আর কি, যার ফলে মানুষ এখন স্টোরেজ যত চিন্তা করে না, এটা খুব সস্তা হয়ে গেছে। এখন মানুষ প্রসেসিং এর দিকে বেশি গেছে, যেটা আরো ফাস্টার করা যায় কি করে। তো আমরা এই যে ডেটাবেসে যে রেকর্ড গুলো রাখবো বা টেবিল গুলো রাখবো, সেটা ফাইনালি কিভাবে থাকবে, ওখানে ওই জিনিসগুলো আমরা স্টোরেজে বিস্তারিত আলোচনা করব। তো দেখবো যে আসলে আমরা একটা বড় আকারে যদি টেবিল রাখতে চাই এবং সেটা থেকে যখন রিট্রিভ করতে হয়, হ্যাঁ, এটা আবার মাঝখানেই থাকে, হার্ড ডিস্কের মাঝখানে একটা বাফার মেমোরির মতো থাকে, বুঝলে। আমরা সরাসরি যে নিয়ে চলে আসি র্যামে বা প্রসেসিং ইউনিটে, ব্যাপারটা তা না, মাঝখানে একটি টেবিলের জায়গা থাকে। তো আমরা যদি একটা বড় টেবিলকে স্পেসে রাখতে চাই, এটা এফিসিয়েন্সি অনেক কমে যাবে। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা আর কি। এটা যখন মেমোরিতে প্রসেস করতে হবে অনেক স্লো হয়ে যেতে পারে। রিডান্ডেন্সি হচ্ছে যে যেগুলো যদি ডাটা রিপিটেশন থাকে বা ডুপ্লিকেট থাকে, অপ্রয়োজনীয় ডাটা থাকে, সেটা মিনিমাইজ করা। প্রোটেক্ট ডাটা মানে ডাটাগুলোকে ভাগ করে ফেলা, মানে আমি যদি এক টেবিলে সবকিছু রাখি তাহলে কি হবে, কিছু সিকিউরিটি ইনফরমেশন যেগুলো নিরাপত্তা জনিত কারণে গুরুত্বপূর্ণ সেই ডাটাগুলোও থাকবে একটা কলামে, আবার যেগুলো ওপেন করে দেওয়া যায় সেটা একটা কলামে থাকবে। এবং আমরা দেখেছি যে ওই যে যখন অথরাইজেশন বা গ্র্যান্টিং এর ক্ষেত্রে লাস্ট ক্লাসে দেখেছি, যেটা আমরা একটা টেবিল লেভেলে গ্র্যান্ট করতে পারি, আবার অ্যাট্রিবিউটস লেভেলে গ্র্যান্ট করতে পারি, তাই না? তখন অ্যাট্রিবিউটস লেভেলে যখন গ্র্যান্ট করতে চাইবো একটা ইউজারকে, ধরো 100টা অ্যাট্রিবিউটস আছে, তখন আমাকে হয়তো 10টা 15টা এইভাবে আলাদা গ্র্যান্ট করতে হবে, তাই না? মানে পারমিশন দিতে হবে, গ্র্যান্টিং পারমিশন আর কি। অন্যদিকে যদি টেবিল ধরে আমি অ্যাক্সেস দিতে পারি মানে ইউজারকে, সেটা রিলেটিভলি মানে বেটার, ম্যানেজমেন্টের ভিউ পয়েন্ট থেকে এটা অনেক বেটার। সফটওয়্যার ম্যানেজমেন্টের কথা বলছি, হ্যাঁ, সবই তো অটোমেটেড, এটা অনেক বেটার আর কি। সুতরাং ডাটা প্রোটেক্ট করাটাও এখানে একটা গুরুত্বপূর্ণ। আমি সমস্ত ডেটাগুলোকে একটা টেবিলে রাখবো নাকি এগুলো স্প্লিট করব, আলাদা আলাদা অনেকগুলো টেবিল করব, হ্যাঁ, এবং কি কারণে করব, এটা একটা ব্যাপার আর কি। তো ডিফাইন ডেটা এন্ড দ্য ডিফাইন ডেটা মানে হচ্ছে যে আসলে আমরা কোনটা ব্যবহার করব, কিভাবে ডেটাগুলোকে ডিফাইন ডাটা মানে আমাদের ডাটা তো তৈরি করার কোনো ব্যাপার নাই। এটা ডিফাইন ডাটা বলতে আমাদের বোঝা যাচ্ছে যে ডাটা অ্যাপ্লিকেশনের ভিউ পয়েন্ট থেকে কিভাবে রাখলে, মানে অর্থাৎ টেবিলগুলো কিভাবে ডিজাইন করলে বা টেবিলগুলোকে ডিফাইন করলে আমাদের ব্যবহার করাটা রিলেটিভলি সোজা হবে। আচ্ছা, এরপরে আরেকটা কাজ থাকতেছে, এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ডেটাবেস কিন্তু এক্সটেন্ড করতে পারে। হ্যাঁ, এই ফিচারগুলো এক্সটেন্ড করতে হলে আগে থেকে কিছু মাথায় পরিকল্পনা রাখতে হবে। একটা হিউজ টেবিল আমি করে রাখলাম, এক টেবিলে 500টা কলাম আছে বা 200টা কলাম আছে বা ডিপেন্ডেন্সি আছে, সে সময় যদি আমি কিছু হলো সেটা দিয়ে যে কাজ করা যাবে না ব্যাপারটা তা নয়। সেখানে যে কমপ্লিসিটি আছে সে কমপ্লিসিটি রেখে মাথা রেখেই কোড ডেভেলপ করা সম্ভব, এটাও সম্ভব। কিন্তু দেখা যাবে যে এটা যদি ফার্দার এক্সটেন্ড করতে হয়, টেবিলে হয়তো বলা হলো যে আরো 2টা কলাম যোগ করা হবে বা একটা কলামকে রিমুভ করা হবে, এটা বাদ দিতে হবে, তখন দেখা যাবে যে কোডের যে চেঞ্জটা সেটা একটা হিউজ চেঞ্জ চলে আসবে। আমি আবারও বলছি যে একটা টেবিলে রেখে যে ডাটার আমি উপরে যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো মাথায় নিয়েই কোড করা সম্ভব, কিন্তু সে কোডটা অনেকখানি কমপ্লেক্স কোড হয়ে যাবে। হ্যাঁ, অনেক অনেক বেশি নন এসকিউএল টাইপের কোড হবে। এসকিউএল কোডে যেরকম আমাদের নন এসকিউএল মানে প্রসেসিং এর পার্টটা তো চিন্তা করতে হয় না, যেটা আমরা ঠিকানা দেখেছিলাম কিছু করতে হচ্ছে। কিন্তু যদি আমরা একটা একটা টেবিলে সমস্ত ডেটা রেখে কোড করতে চাই, সে কোডটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। যার ফলে এখানে যদি একটা বা দুইটা তোমার যদি করতে হয়, কোনো একটা ফিল্ড যোগ করতে হয় বা অ্যাট্রিবিউট যোগ করতে হয় বা মানে বাদ দিতে হয়, রিমুভ করতে হয়, সেক্ষেত্রে কোডের মেজর চেঞ্জ দরকার পড়বে, সেটা একটা বড় সমস্যা আর কি। তো যার ফলে টেবিল এক্সপ্যান্ড করাটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যাবে। এই কারণে আমাদের ডেটা মানে টেবিলটাকে কিছুটা পরিমার্জন বা পরিবর্ধন কিছু একটা করতে হবে, এবং এই করাটাকে আমরা বলছি হচ্ছে নরমালাইজেশন। এই রিলেশনের উপর যে ডিজাইন লেভেলের যে অপারেশন, রিলেশনের উপরে ডিজাইন লেভেলের যে অপারেশন মাধ্যমে টেবিলটাকে এই যে সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলো দূর করার ব্যবস্থা করা থাকবে, সেই পদ্ধতিকে বলবো আমরা হচ্ছে ডেটা নরমালাইজেশন। এখানে একটা এগুলো তোমরা দেখেছো, এগুলো এটা যেহেতু এক্সাম্পলে ছিল জাস্ট একটু বলছি, এটা এরা জরুরি না। এগুলো ফিল্ড থাকে, কিছু তোমার থাকবে, তাই না, কিছু রেকর্ড থাকবে বা রো থাকবে, যেগুলো আমরা রেকর্ড বলি বা এখানে বলি টাপল বলি, যেটা বলি না টাপল রেকর্ড রো একই জিনিস। আর হচ্ছে ফিল্ড অ্যাট্রিবিউটস,
হ্যাঁ, এগুলো হচ্ছে একই জিনিস, সেগুলো থাকবে। এবং সেখানে একটা মানে একটা, আচ্ছা প্রাইমারি কিটা মনে আছে না? প্রাইমারি কিটা কি বলতো, মনে আছে? স্যার ইউনিক যে অ্যাট্রিবিউট দিয়ে সবাইকে হচ্ছে আলাদা করে দিবে। ইউনিক যে অ্যাট্রিবিউটস নাকি, আরেকটু ভালো করে কি বলতে হবে? স্যার কোন একটা ফিল্ডে যদি ইউনিক প্রপার্টি গুলো থাকে, মানে আইডি যেমন 1 2 3 4 এইভাবে যদি কোনো সিরিয়ালে ইউনিক সব নাম্বার গুলো থাকে, আমরা সেই ফিল্ডটাকে প্রাইমারি কি হিসেবে বিবেচনা করি আর কি। আর একটু গ্যাপ থেকে গেল, একটু গ্যাপ থেকে যাচ্ছে। হ্যাঁ স্যার, যে সকল অ্যাট্রিবিউটের সমন্বয়ে আমরা এরকম একটা ইউনিক ভাবে কোনো ফিল্ডকে বা টাপলকে চিনতে পারি, গুড। একটা বা একের অধিক অ্যাট্রিবিউট হতে পারে, ওই কয়েকটা অ্যাট্রিবিউটকে একসাথে আমরা প্রাইমারি কি বলি। এই রাইট, প্রাইমারি হচ্ছে এই কয়েকটা অ্যাট্রিবিউট পেলে কখন এরা সেম হবে না, ওইটাই স্যার। ওই কথাটা মাথায় রেখো। হ্যাঁ, যে ফিল্ড কথাটা কখনোই বলবো না একা একা, মানে এক এক মানে সিঙ্গেল ফিল্ড না, এক বা একাধিক ফিল্ড, যাদের দিয়ে আমরা প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে চিনতে পারবো। জি স্যার। হ্যাঁ, এক বা একাধিক, এটা গুরুত্বপূর্ণ, কারণ এই কথাটা এখানে লাগবে এবং অনেক ক্ষেত্রে আমাদের এক বা একাধিক তৈরি করতেও হবে। আমরা এখানেই দেখবো যে এভাবে তৈরি হয়ে যাবে, না চাইলেও এক বা একাধিক ফিল্ড চলে আসতে পারে, আসবে হয়তো। হ্যাঁ, এটা দেখছি আমি। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা দরকার নেই। আচ্ছা, এইখানে একটা ধরো যে শুরুতেই, হ্যাঁ, এই যে আমরা আসলে প্রাইমারি কি কিভাবে বের করব সেটা একটা বিগ কোশ্চেন। হ্যাঁ, আমরা অবজারভেশন দিয়ে বের করতে পারি, মানে অনেকগুলো কি বলে হচ্ছে যে ই করতে পারি, অবজারভেশন দিয়ে চেক করে দেখতে পারি, কিছু স্যাম্পল ডাটা দিয়ে ডিপেন্ডেন্সি চেক করা যায় কিনা, সেটা একটা ওয়ে হতে পারে। আর ম্যাথমেটিক্যালি কিছু প্রসেস থাকতে পারে, সেটা হচ্ছে আমরা পরের ক্লাসে দেখবো ম্যাথমেটিক্যাল অংশটুকু। আপাতত ধরে নিচ্ছি যে আমাদের মানে টেবিলের সাইজ খুব একটা বড় না, আমরা অবজারভেশন দিয়ে এই প্রাইমারি কি গুলো বের করতে পারবো, ছোট টেবিলের সাইজ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই যে একটা সামনে একটা টেবিল বা রিলেশন দেখতে পাচ্ছ, তাই না? এখানে তো অবশ্য বলে দেওয়া আছে প্রাইমারি কি কোনটা। এর বাইরে কি আর কোনো প্রাইমারি কি হওয়ার সম্ভাবনা আছে, দরকার আছে বা প্রয়োজন আছে? দেখো তো ভালো করে। এই টেবিলের জন্য আপাতত আর দরকার নেই। এটা আপাতত দরকার নাই, একটাতেই যথেষ্ট বলে মনে হচ্ছে, তাই না? জি স্যার। তোমার আইডি এটা সিকুয়েন্সিয়ালি বাড়ছে এবং প্রত্যেকটারই রিপিটেশন বা অন্য কোনো সমস্যা আছে, অন্যগুলো ভাবতে গেলে তখন আবার ডুপ্লিকেট হয়ে যাবে। চলে আসবে। রাইট, গুড। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো তো, এই যে এখানে দুটো ইয়ে আছে, টেবিল আছে, অর্ডার এবং অর্ডার আইটেম, মানে হচ্ছে অর্ডার নাম্বার, আমরা বলি না অর্ডার নাম্বার কত, আর একটা হচ্ছে আইটেম নাম্বার, মানে আইটেম মানে হচ্ছে ধরো যে আইটেমের আইডি, মানে হচ্ছে যেটা হয় কি যে কোনো একটা ক্ষেত্রে তুমি দোকানে গেলে, হ্যাঁ, দোকানে গিয়ে বললে যে 2 কেজি চিনি দেন, 2 কেজি ডাল দেন, 2 কেজি চাল দেন, এই পুরোটাই হচ্ছে একটা আসলে অর্ডার। ঠিক আছে? এই অর্ডারের আবার 3টা আইটেম আছে, একটা চিনি, চাল এবং ডাল, এগুলো আবার একটা আলাদা আলাদা আইডি থাকবে। ঠিক আছে? তাহলে এখানে অর্ডার যখন প্লেস করা হয়, এটা একটা কাস্টমার কিন্তু একটা অর্ডার প্লেস করবে, তাই না? এটাই স্বাভাবিক আর কি। জি তাহলে প্রথম ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে অর্ডার আইডিটা ইউনিক হবে, তাই না? আমি স্যার। আমি আমি একটা অর্ডার এখন প্লেস করলাম, মানে এই মুহূর্তে এই অর্ডারটা, ধরো আমি এখন গিয়ে বললাম যে আমাকে 2 কেজি চাল দেন, 2 কেজি ডাল দেন, আমি পেমেন্ট ক্লিয়ার করে চলে আসলাম। ঠিক আছে? একটু পরে গিয়ে আমি বললাম যে না, আমাকে আবার হচ্ছে 2 কেজি কিছু একটা দেন আর কি, ডাল দেন, হ্যাঁ, আবার 2 কেজি তেল দেন। ওটা কিন্তু একটা ডিফারেন্ট অর্ডার হলো। তাহলে আগের একটা অর্ডার ছিল আর এটা কিন্তু আরেকটা অর্ডার, একই কাস্টমার দুটো অর্ডার প্লেস করতে পারে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা অর্ডার, তার মানে কি কাস্টমার রিপিট হতে পারে কিন্তু অর্ডার যেটা নাম্বার সেটা কিন্তু রিপিট হবে না। সেক্ষেত্রে অর্ডার আইডিটা হচ্ছে একটা প্রাইমারি কি একটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একই অর্ডারের সাথে ডেফিনেটলি অনেকগুলো আইটেম থাকবে, তাই না? এগুলো হচ্ছে আইটেমের আইডি। হ্যাঁ, 229 একটা আইটেমের আইডি, 253 একটা আইটেমের আইডি, 276 একটা আইটেমের আইডি, এবং সেটা তিনটে গিয়েছে হচ্ছে তোমার দেখা গেছে অর্ডার নাম্বার 8367। এত নম্বর অর্ডারের সাথে প্রথমটা হয়তো 2 কেজি ডাল, হ্যাঁ, তারপরটা হচ্ছে 4 কেজি চিনি, তারপরটা হয়তো 1 কেজি ডাল, তারপরটা এরকম আর কি, তিনটার আইডি। তাহলে অর্ডার আইডি আর এটা হচ্ছে আইটেম আইডি। ঠিক আছে? আমরা মানে তোমরা যখন যাবে আর কি এই যে কোনো জায়গায় ডিজাইন করতে, তখন এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এটা আমাদের খুব নোন একটা এনভায়রনমেন্ট, এক্সাম্পল গুলো, হ্যাঁ, নোন এনভায়রনমেন্টে বলে আমাদের এটা খুব বুঝতে সুবিধা হচ্ছে। কিন্তু আননোন যখন এনভায়রনমেন্টে যাওয়া হবে,
কোনো একটা ডিজাইনের মানে কোনো একটা ডেভেলপমেন্টের ইস্যু নিয়ে, তখন কিন্তু এগুলো অনেক গভীরভাবে অবজার্ভ করতে হবে যে কোনটা চেঞ্জ হচ্ছে, লিস্ট করতে হবে টেবিল আকারে। হ্যাঁ, সারাদিনের ডেটা নিয়ে আসতে হবে, ডেটা নিয়ে দেখতে হবে যে কোনটা কার সাথে রিলেটেড, কোনটা চেঞ্জ হচ্ছে আর কোনটা চেঞ্জ হচ্ছে না, বা কোনটা কার সাথে চেঞ্জ হচ্ছে, কোন ফিল্ডের সাথে কোন ফিল্ডের ভ্যালু চেঞ্জ হচ্ছে, বা কোন ফিল্ডের সাথে কোন ফিল্ডের ভ্যালু কোনোভাবেই সম্পর্কিত না, কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। আবার বলো স্যার দ্বিতীয় রিলেশন যেটা আছে অর্ডার আইটেম, স্যার এখানে তাহলে তো প্রাইমারি কি নাই স্যার যেভাবে দেখা যাচ্ছে, কারণ অর্ডার আইডিও তো হচ্ছে মাল্টিপল ভাবে আসতে পারে। রাইট রাইট রাইট। আইটেমও কিন্তু স্যার তাহলে বুদ্ধি কি বলো, সলিউশন কি? স্যার এখানে ডেট আনা যেতে পারে, টাইম আনা যেতে পারে আইডি হিসেবে, মানে একটা আলাদা একটা কি প্রাইমারি কি তৈরি করা যেতে পারে। হ্যাঁ, সেটা তো একটা হতেই পারে। আর কি হতে পারে, সেটা হতে পারে ডেট টাইমটা হতে পারে। ডেট টাইমটা একটু ডিফিকাল্টিস হচ্ছে, বুঝছো? ধরো যে 10টা কাস্টমার, 10টা ধরো সেলসম্যান এট এ টাইমে কাজ করছে। হ্যাঁ, আবার হতে পারে ধরো একজন সেলসম্যান যদি থাকে তাহলে এটা হতে পারে তোমার কথাটা। সেজন্যই খুব বেশি অবজারভেশনের দরকার আছে, প্রত্যেকটা ক্ষেত্রে অ্যানালাইসিসের দরকার আছে। হ্যাঁ, এবং সেটা একটা বিষয় হতে পারে যে আমরা যখনই নতুন কোনো টাপল যেখানে অর্ডার হচ্ছে আইটেমের উপর, তখন আমরা হচ্ছে যে একটা কি ভ্যালু আমরা সাধারণত যেটা অটোমেটিক্যালি ইউজ করি, এই কি ভ্যালুটা কাজে লাগতে পারে। ওটা হচ্ছে আমরা অর্ডার আইডিতে আবার প্লেস করে দিলাম যে এই কি ভ্যালুতে ও হচ্ছে যে এই কাস্টমার এই অর্ডার আইডিটা নিয়েছে। ওটা একটা এই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা থেকেই যাবে। যেমন ধরো যে এখানে খেয়াল করে দেখো, আমি বলতেছি যে ধরো এখানে আমি যদি দিই তোমার এক্সাম্পলে 1 2 3 4 5 1 2 3 4 5 5টা আইডি দিলাম, ধর অটোমেটিক জেনারেট করলো। কিন্তু আসলে কি ঘটনা ঘটছে দেখো, অর্ডার আইডি 8367 এর সাথে কিন্তু আসলে তিনটা রিলেটেড, তাই না? 229, তারপর হচ্ছে 253 এবং 276, তারা কিন্তু রিলেটেড। তারা আসলে তিনটা মিলে কিন্তু বেসিক্যালি একটা অর্ডার, এভাবে আমরা চিন্তা করতে পারি, সম্ভাবনা আছে, তাই না? একই যেহেতু অর্ডার আইডি। হ্যাঁ, সেগুলো অ্যানালাইসিস করতে হবে মানে। আর এখানে যে এক্সাম্পলটা যেভাবে দেওয়া আছে, ধরো এটা তো একটা ইন্টারনেট থেকে একটা এক্সাম্পল আমি ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি, তাই না? তো এইটাই যে একমাত্র অ্যাপ্রোচ সেটা কিন্তু না, এগুলোর কোনো মানে একদম ইউনিক সলিউশন না। হ্যাঁ, যে এই একভাবেই করতে হবে তা না, জ্যামিতির মতো অনেকভাবে প্রমাণ করা যেতে পারে, অনেকভাবে এটাকে প্রেজেন্ট করা যেতে পারে। আচ্ছা, তোমরা দিলে সলিউশন, কিন্তু বেস্ট সলিউশনটা কি হতে পারে দেখো তো এনিবডি এখান থেকে? সলিউশন এখানে দেওয়াই আছে, একটু চিন্তা দেখো তো কোনটা সলিউশনটা। যে কম্বাইন করার কথা বলা, কম্বাইন। হ্যাঁ, কম্বাইন। এই আন্ডারলাইনটা আসলে প্রাইমারি কি, বুঝলে? প্রথমটাতে প্রাইমারি কি ছিল একটা, দ্বিতীয়টাতে প্রাইমারি বানিয়েছে দুইটা মিলে। জি স্যার। হ্যাঁ, আর তুমি যেটা বললে ওটা একটু সমস্যা আছে, মানে ওটা করা হয়, ওটা অনেক ক্ষেত্রে করা হয়, অটোমেটিক্যালি প্রাইমারি কি অ্যাসাইন করা হয়। এটা নিয়ে কথা বলতেছি, পরের স্লাইডে বোধ হয় আছে। হ্যাঁ, যে পরের স্লাইডে আছে, রাইট। হ্যাঁ, যেমন ধরো যে কোনো ক্ষেত্রে, হ্যাঁ, যেমন ধরো আমাদের ন্যাশনাল আইডি, হ্যাঁ, অথবা হচ্ছে আমাদের বার্থ রেজিস্ট্রেশন আইডি, এটা একটা ইউনিক আইডি হওয়ার কথা তথ্যভাবে, তাই না? আবার এটা যেহেতু এসএসএন, এটা সম্ভবত আমেরিকাতেই সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আমাদের ইসের মতো আর কি, অনেকটা জন্ম নিবন্ধনের মতো বা যে ন্যাশনাল আইডির মতো একটা নাম্বার থাকে তাদের, এসএসএন নাম্বার। তো এই নাম্বারটা ইউনিক নাম্বার, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে আমি যখন এসবিআই এর কাস্টমার, আমি যখন গেলাম আমাকে জিজ্ঞেস করা হলো যে ঠিক আছে আপনি এন্ট্রি করেন আপনার এসএসএন নাম্বারটা দেন। দিলাম আমি, কিন্তু এসএসএন নাম্বারটা মোস্ট অফ দা কেস এই ধরনের যে খুব সিকিউর নাম্বারগুলোকে, কারণ বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, তাদের প্রত্যেকেরই রেজিস্ট্রেশন নাম্বার আলাদা, ন্যাশনাল আইডি নাম্বার আলাদা। সুতরাং এটা যদি আমি করি তাহলে একদম ইউনিকলি সবাইকে আলাদাভাবে চেনা যাবে, কোনো সমস্যা হবে না। এটা একটা ভালো বুদ্ধি হতে পারে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমি এই এসএসএন নাম্বার যেটা দিলাম দোকানে একটা ফর্মে রেজিস্ট্রেশন করার সময়, এই এসএসএন নাম্বারটা মানে আমার ক্ষেত্রে হচ্ছে তোমার আর কি, কি জানা হচ্ছে যে ন্যাশনাল আইডি নাম্বার। এই ন্যাশনাল আইডি নাম্বারটা ভেরিফাই করবে কে? দোকানদারের তো অ্যাক্সেস নেই ভেরিফাই করার, এটা খুব লিমিটেড, মানে তোমার অর্গানাইজেশনের অ্যাক্সেসটা আছে, তো ব্যাংক হতে পারে বা কোনো টাইপের প্রতিষ্ঠান পারে। তাহলে আমি একটা আইডি দিয়ে আসলাম, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, ভুল করেই হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, আরেকজন আমার আইডিটা ব্যবহার করলো, তখন এই যে ডুপ্লিকেট চলে আসলো। তথ্যভাবে কিন্তু ন্যাশনাল আইডিটা ইউনিক, কিন্তু যেহেতু এটা ভেরিফাই করার সুযোগ নাই, এটা গ্রামীণ ব্যাংক কি গ্রামীণ ফোন করতে পারছে, তাদের অ্যাক্সেসটা আছে, ব্যাংকগুলো করতে পারছে, তাদের অ্যাক্সেসটা আছে, কিন্তু আমি তো নানকিনে গিয়ে পাবো না, আমি তো সাহেব বাজারে গিয়ে পাবো না, এই সুযোগটা পাবো না। সুতরাং খুব নির্ভরযোগ্য কিছু প্রাইমারি কি থাকলেও এই কিগুলো সবসময়
প্র্যাকটিক্যাল ভেরিফিকেশন থেকে ব্যবহার করা খুব বুদ্ধিমানের কাজ হবে না। এটা একটা চিন্তা করার বিষয়, আসলে এটা ব্যবহার করা যাবে কিনা। তারপর ধরো যেমন অটো নাম্বার জেনারেট করার কথা যেটা বললে, যেমন অ্যাক্সেস এর ক্ষেত্রে মাইক্রোসফট অ্যাক্সেসে অটো নাম্বারটা জেনারেট হয়, তুমি চাও বা না চাও এটা তৈরি হবে আসলে এটা একা। হ্যাঁ, মাইক্রোসফট অ্যাক্সেস যদি তুমি কিছু লিখো একটা নাম্বার মানে একটা সিকোয়েন্স নাম্বার অটোমেটিক্যালি তৈরি হতে থাকে। এই কাজটা তোমার ওরাকল এবং হচ্ছে এসকিউএল সার্ভার দুই জায়গায় করা যায়, কিন্তু তার জন্য তোমাকে এডিশনাল স্টেটমেন্ট যোগ করতে হয়। তুমি যেটা একটু আগে বললে না যে অটোমেটিক্যালি একটা করে মানে ইনক্রিমেন্ট হবে আর কি, এবং এই ইনক্রিমেন্ট গুলো হচ্ছে প্রাইমারি কি হিসেবে আমরা পরে ব্যবহার করব। এটা এটা হবে, এটাও একটা রাস্তা আর কি। কিন্তু ওরাকল বা এসকিউএল ক্ষেত্রে কি করতে হচ্ছে আমাকে, এই জন্য আমাকে আলাদা কিছু ইফোর্ট দিতে হচ্ছে, আলাদা কিছু কোড লিখতে হচ্ছে, এই হচ্ছে পার্থক্য আর কি। সমস্যাটা কি, এমনি কোনো সমস্যা নাই, আমি একটা রেকর্ডের জন্য একটা আলাদা নাম্বার দিতে পারি, কিন্তু খেয়াল করে দেখো এই যে নাম্বারটা আমি যোগ করছি 1 2 3 4 কিছু একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কিন্তু রেস্ট অফটা যে কলামগুলো আছে তার সাথে কোনো সম্পর্কই নাই। এখানে যেরকম অর্ডার আইডি একটা সম্পর্ক আছে, ঠিক আছে, এই এই অর্ডারগুলো মেনটেন করা হচ্ছে, কিন্তু আমি এমন একটা নাম্বার দিলাম যে নাম্বারটার সাথে আসলে, যেমন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এটা একটা নাম্বার, এটা একটা এটা একটা মিনিং আছে, এটা একটা স্ট্যান্ডার্ড কিছু মানে রুল দিয়ে তৈরি করা হয়েছে, কিছু একটা আছে এখানে ব্যাপার। কিন্তু আমি 1 2 3 4 বা 100 200 300 500 একটা বেসিক যোগ করা শুরু করলাম, এটার সাথে রেকর্ডের যে অন্যান্য ভ্যালুগুলো আছে, অন্যান্য ফিল্ডের যে ভ্যালুগুলো আছে, সেই ফিল্ডের কি আসলে কোনো সম্পর্ক আছে? মানে এটা কোনো সম্পর্ক বানাতে হবে, সম্পর্ক নাই আসলে। হ্যাঁ, সম্পর্ক নাই, সম্পর্ক বেসিক্যালি নাই, আসতে না আমাদের তৈরি করতে হবে, বানাতে হবে, কিন্তু বাই ডিফল্ট কোনো সম্পর্ক নাই। যার সে এই যে বলা হয়েছে যে এটা আসলে these numbers are not related to any business data. These numbers are not related to any business data. হ্যাঁ, এটা একটা ড্রব্যাকস আর কি, তাও এটা ওকে, বিকল্পনা থাকলে করতেই হবে। হ্যাঁ, সবসময় যে একটা একটা সমাধানই যে সমাধান দিতে পারবে, একটা পদ্ধতিতে সমাধান হবে ব্যাপারটা তা না। আচ্ছা, সিম্পল একটা অর্ডার প্রসেস যদি চিন্তা করি, মানে একটা অর্ডার কিভাবে হয় খেয়াল করে দেখো। একটা অর্ডার, মাঝখানে অর্ডারটা আছে, এই একটা অর্ডারের ভিতরে অনেকগুলো অর্ডার আইটেম থাকতে পারে, তাই না? জি স্যার। অনেকগুলো অর্ডার থাকতে পারে, তাহলে ওয়ান টু মেনি, স্টার মানে হচ্ছে মেনি। হ্যাঁ, এটা অনেকগুলো অর্ডার থাকতে পারে। আবার একটা আইটেম, হ্যাঁ একটা আইটেম অনেকভাবে থাকতে পারে, একটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, এটা মাল্টিপল ভাবে যেতে পারে, বিভিন্ন অর্ডার আইটেমে বিভিন্ন ভাবে যেতে পারে। আবার ধরো একই কাস্টমার একাধিক অর্ডার প্লেস করতে পারে, ঠিক আছে। আবার একই সেলসম্যান কি করতে পারে, একাধিক অর্ডারকে প্রসেস করতে পারে। এরকম একটা আমাদের বলে দিল, হ্যাঁ এটা আমাদেরকে বলে দিয়েছে। এটা মানে এই যে ডায়াগ্রামটা, ইয়ার ডায়াগ্রামটা আসলে মোটামুটি আমাদের একদম মানে হাতে ধরে দিয়েছে। হাতে ধরে দিলে তো কাজ করা ডিজিটাল বিষয় যায়, কিন্তু আমার রিয়েলি তো আমাকে আর দোকানদার ধরিয়ে দিবে না, বা তুমি যে জায়গায় ডেভেলপ করতে যাবে তোমার হাতে ব্যাংকের ম্যানেজার তার পুরো ব্যাংকের ইয়ার ডায়াগ্রামটা ধরিয়ে দিবেন না, ধরিয়ে দিয়ে বলবে না যে আপনি এখন ডেভেলপ করেন, তোমাকে এটা তৈরি করে দেখতে হবে। এটা বলে দিয়েছে, যেটা বলে দিয়েছে সেটা ধরে আমরা কাজ করছি, এটা যেটা বলে দিয়েছে। এখান থেকে অ্যাট্রিবিউট গুলো যদি চিন্তা করি, তাহলে কাস্টমারের একটা আইডি রাখতে হবে আমাদের। হ্যাঁ, যেহেতু কাস্টমার একটা অ্যাট্রিবিউট, তার কোনো একটা প্রাইমারি কি থাকতে হবে, সেলস পারসনের একটা প্রাইমারি কি থাকতে হবে, অর্ডারের একটা প্রাইমারি কি থাকতে হবে, অর্ডার আইটেমের একটা প্রাইমারি কি থাকতে হবে, এবং ফাইনালি আইটেমের একটা প্রাইমারি কি থাকতে হবে। এই জিনিসগুলো থাকবে বলে আমরা মানে ধরে দিচ্ছি আর কি, বা এটা থাকা স্বাভাবিক আর কি, থাকবে হয়তো। এটা রেডিমেড একটা সিস্টেমের। আচ্ছা, ডেটা নরমালাইজেশনের ব্যাপারটা কেন করব? হ্যাঁ, নরমালাইজেশনের উপকারিতা আগে বলা হয়ে গেছে। এখন মানে ড্রব্যাকস কি কি আছে, উপকার তো আছে, আর কি কি ড্রব্যাকস ওভারকাম করার জন্য এটা করা হয়েছে। যে ইচ সেল, প্রত্যেকটা সেলের ডাটা হবে অ্যাটমিক, তার মানে হচ্ছে সিঙ্গেল ভ্যালু। তোমাদের কি মনে আছে যে আমার যখন মাল্টি ভ্যালু ছিল ইয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে, তখন আমরা কি করতাম? মনে আছে মাল্টি ভ্যালু থাকলে কি করেছিলাম? ওটার জন্য আরেকটা নতুন রিলেশন, রাইট, ওটার জন্য কিন্তু আরেকটা রিলেশন বানাতে হয়েছিল, তাই না? ওটার জন্য একটা রিলেশন তৈরি করতে হয়েছিল, রাইট।
আর এইখানে যখন আমরা টেবিল পেয়েছি, দেখো আমার কাছে ইয়ার ডায়াগ্রাম তো এখানে নাই, আমরা তো সরাসরি কি কাজ করছি, আমরা ধরে নিচ্ছি যে আমাদের হাতে একটা রিলেশন আছে। রিলেশনটা দুই ভাবে আসতে পারে, যে সরাসরি প্রবলেম স্টেটমেন্ট থেকে আমরা রিলেশন তৈরি করে ফেলেছি, অথবা ইয়ার ডায়াগ্রাম থেকে তৈরি করেছি। ইয়ার ডায়াগ্রাম থেকে তৈরি করলে প্রথম প্রবলেম, এখানে যে তিনটা লিস্টিং করা আছে প্রবলেমের, তিনটা নাম দেওয়া আছে, মানে তিন ধরনের প্রবলেম, তার মধ্যে প্রথম প্রবলেমটা থাকার কথা না। এটা ইয়ার ডায়াগ্রাম থেকে যদি কোনো রিলেশন তৈরি হয় তাহলে প্রথম প্রবলেমটা এখানে থাকবে না। হ্যাঁ, দ্বিতীয় তৃতীয়টা থাকতে পারে, দ্বিতীয় এবং তৃতীয়টা থাকার সম্ভাবনা আছে, নাও থাকতে পারে। সেজন্য ইয়ার ডায়াগ্রাম থেকে আসলে কিছু কিছু প্রি প্রসেসিং কাজ অটোমেটিক্যালি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আর যদি সরাসরি আমরা প্রবলেম স্টেটমেন্ট থেকে রিলেশন তৈরি করি তাহলে তিনটা প্রবলেমই থাকতে পারে, যে মাল্টিপল ভ্যালু আছে আর কি থাকতে পারে। আচ্ছা, আর দুইটা কাজ আমাদের করতে হবে এখানে, নিশ্চিত করতে হবে এখানে, এটা আমাদের অবজারভেশন থেকে দেখতে হবে আর কি। সেটা হচ্ছে যে নন কি কলাম, মানে তোমার হচ্ছে নন কি কলাম মানে হচ্ছে যেসব কলাম দিয়ে প্রাইমারি কি তৈরি হয়েছে সেই কলাম গুলো ছাড়া, নন কি কলাম হচ্ছে যেসব কলাম দিয়ে প্রাইমারি কি তৈরি হয়েছে সেই কলাম গুলো ছাড়া অন্য কোনো সেই কলাম গুলো ছাড়া বাকি সব কলাম, আবারও ভালো করে শোনো ব্যাপারটা, প্রাইমারি কি এর কলাম গুলো ছাড়া বাকি সব কলাম অবশ্যই 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 প্রাইমারি কি এর উপর ডিপেন্ডেন্ট হতে হবে। তার মানে কি ছাড়া যে কলামগুলো থাকবে প্রাইমারি কি, তারা যেন সবাই প্রাইমারি কির উপর ডিপেন্ডেন্ট হয়। তার মানে প্রাইমারি কি যদি চেঞ্জ হয়, প্রাইমারি কি চেঞ্জ হলেই তারা যেন অবশ্যই চেঞ্জ হয়ে যায়, ব্যাপারটা এরকম আর কি। প্রাইমারি কি চেঞ্জ হওয়ার সাথে সাথে তাদের চেঞ্জ হতেই হবে, এরকম একটা বাধ্যবাধকতা যেন তাদের থাকে আর কি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, মানে প্রায় মানে ওটা বাধ্যবাধকতা থাকে না, কথাটা ভুল হলো, বাধ্যবাধকতা থাকবে সেটা না, মানে তাদের চেঞ্জটা প্রাইমারি কির সাথে চেঞ্জের সাথে রিলেটেড হতে হবে। হ্যাঁ, প্রাইমারি কি চেঞ্জ হলে তাদের অন্য কোনোর সাথে তাদের চেঞ্জের সম্পর্ক থাকবে না, তাদের পরিবর্তনটা হবে সবসময় প্রাইমারি কি এর সাথে। এবং এর বাইরে, এই নন কি কলাম এর বাইরে অন্য কোনো কি এর উপর ডিপেন্ডেন্ট হতে পারবে না, এর বাইরে অন্য কোনো আউটসাইড দ্য প্রাইমারি কি অন্য কোনো কি এর উপর ডিপেন্ড হতে পারবে না। এখানে যে কথাটা গুরুত্বপূর্ণ, যে এটা তো হবে, এই কথাটা প্রাইমারি কির উপর ডিপেন্ডেন্ট হবে, এটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু যদি একাধিক একাধিক ই মিলে, মানে তোমার হচ্ছে একাধিক অ্যাট্রিবিউটস মিলে কি তৈরি হয়, তখন সমস্যাটা জটিল হতে পারে। হ্যাঁ, একটা অ্যাট্রিবিউটস যদি প্রাইমারি কি হয় তাহলে দেখা যাবে যে সবাই ডিপেন্ডেন্ট হচ্ছে, কিন্তু দেখা গেল যে কোনো কোনো ক্ষেত্রে দুটো অ্যাট্রিবিউটস মিলে প্রাইমারি কি তৈরি হয়েছে, তখন দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে আসলে একটা কি এর সাথে, আরেকটা কি এর সাথে সম্পর্ক নাই, ওটার সাথে খুব একটা সম্পর্কিত না আর কি, এরকম ঘটনা ঘটছে। আমরা এক্সাম্পলই দেখবো আসলে আজকে, যার ফলে এটা বুঝতে অসুবিধা হবে না। আর তৃতীয় যে কথাটা হচ্ছে যে এর বাইরে কারোর সাথে সে ডিপেন্ডেন্ট হতে পারবে না। এই তিনটা যদি স্যাটিসফাই না করে তখন আমাদেরকে নরমালাইজ করতে হবে, অথবা কথাটা উল্টো ভাবে বলতে পারি যে এই তিনটা প্রবলেমকে দূর করার জন্য আমাকে নরমালাইজ করতে হবে আর কি। যেমন ধরো যে এখানে এটা কি, এটা একটু অবজার্ভ করো আগে। হ্যাঁ, পুরো ব্যাপারটা অবজারভেশন, খেয়াল করো এটা। অ্যাটমিক মানে হচ্ছে, শুরুতে বলেছি একটা কথা ছিল অ্যাটমিক ভ্যালু মানে সিঙ্গেল ভ্যালু ডাটা থাকতে হবে। হ্যাঁ, আর সিঙ্গেল ভ্যালু মানে একটা রেকর্ডে আসলে এক সেট ডাটা থাকবে, কোনো অ্যাট্রিবিউটস এর মাল্টিপল ভ্যালু থাকবে না। এখানে যেহেতু ফোন নাম্বারে, ফোনের ক্ষেত্রে মাল্টিপল ভ্যারি হয়ে গেছে, হ্যাঁ, অন্য কোনো ফিল্ড হতে পারতো, তাহলে এটা কি নন অ্যাটমিক, তাহলে এটা কিন্তু একটা সমস্যা থেকে গেল। ঠিক আছে, আমাদের যে তিনটা শর্ত ছিল নরমালাইজেশনের, এটাকে প্রথমটাই ভায়োলেট করেছে। ওকে, এটা এরকম হতে পারে না, তুমি কাস্টমারদের একটা দোকানে গেলে বললে যে ঠিক আছে আপনাদের কাস্টমারদের লিস্ট দেন, লিস্ট দেওয়া শুরু করলো, দেখা গেল যে কোনো কোনো কাস্টমারের দুইটা ফোন নাম্বার দিয়েছেন, আর কোনো কোনো কাস্টমারের একটা ফোন নাম্বার, কোনো কোনো কাস্টমারের তিনটা ফোন নাম্বার হতেই পারে। তখন তুমি এভাবে লিস্ট করবা, লিস্ট করার পরে দেখা গেল যে এই ঘটনা ঘটেছে, তার মানে এই জিনিসটা আসলে আসবে তোমার কাছে এইভাবে, ঠিক না? আমি যখন এটা আসলো তখন বললো যে আচ্ছা এই যে তিনটা ফোন নাম্বার কি তিনটাই সেল ফোন নাম্বার, কি বলে হচ্ছে যে কি যেন বলে, মানে তিনটা কি একই ধরনের ফোন, একই ধরনের ফোন,
তার কি ফ্যাক্ট বন্ধ কিছু আছে কিনা বলছে না না, একটা হচ্ছে তার ল্যান্ড ফোন, একটা হচ্ছে তার মানে সেল ফোন, আর একটা হচ্ছে কি তার ফ্যাক্স আর কি। আবার কি হতে পারে, এই যে এখানে যে ফোন বলে যে কলামটা আছে সেটা কি হতে পারে, এখানেও অনেকগুলো হতে পারে তাই না? গ্রামীণের একটা হতে পারে, আবার গ্রামীণেরও একাধিক হতে পারে, গ্রামীণ 1, গ্রামীণ 2, গ্রামীণ 3, তিনটা গ্রামীণের সিম আছে, দুটো অল্টারনেটিভ নাম দিয়েছে, সেটা হতে পারে। হ্যাঁ, সেল ফোনের অল্টারনেট 1, সেল ফোন 1, সেল ফোন 2, দুইটা হতে পারে এখানে। আবার ল্যান্ড ফোন আর তোমার হচ্ছে কি বলে হচ্ছে যে ফ্যাক্ট সাধারণত দুটো না সম্ভাবনা কম আর কি, হতে পারে বড় বড় অফিসের ক্ষেত্রে এটা সত্যি হতে পারে, কিন্তু ছোট ছোট অফিস এটা না হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে এই টেবিলটার একটু এটা কি কোনো সমস্যা আছে দেখো তো, চিন্তা করে এটা কি করা যায়, এটাকে আরো ভালো কিভাবে প্রেজেন্ট করা যায়, কোনো আইডিয়া চিন্তা করো তো। মানে তোমরা একটা কোনো জায়গায় গিয়েছিলে, তারা তাদের কাস্টমারের কিছু প্রপার্টি এভাবে দিল তোমাদেরকে, হতে পারে না এরকম? জি স্যার। স্যার প্রথমত স্যার হচ্ছে যে ফোন ট্যাক্স প্লাস সেল ফোন, এটার জন্য আসলে আলাদা একটা রিলেশন আমি মনে করি যে বানানো বেটার। তাহলে হচ্ছে এটার সাথে কাস্টমার আইডির সাথে যদি আমরা আরেকটা দিয়ে রিলেশন করতে পারি, তাহলে হচ্ছে এখানে এটা কমে যাবে আর কি। প্রচুর এটা একটা আইডিয়া, এটা একটা আইডিয়া, গুড আচ্ছা আইডিয়া, যে তখন এটা একটা গুড আইডিয়া। আর এটা একটা গুড আইডিয়া, হ্যাঁ এটা হতে পারে। একটা আইডিয়া দিয়ে যে হবে তা না, হ্যাঁ একাধিক আইডিয়া থাকতে পারে একটা প্রবলেম সলিউশনের জন্য, অনেক ভাবে চিন্তা করা যেতে পারে। আরো কোনো ভাবে চিন্তা করা যায় নাকি দেখো তো। স্যার আবির যেটা বললো স্যার বুঝতে পারিনি স্যার। ও যেটা বলছে যে এই পার্টটুকু, মানে যে এই পার্টটুকু, এই যে আমি মাউস মাউস দেখতে পাচ্ছ, মাউস পয়েন্টার। জি স্যার, জি আচ্ছা, স্যার। এই যে মাউস পয়েন্টার যেটা দেখা যাচ্ছে আর কি, এই পার্টটুকু মিলে ও বলছে যে এই পার্টটুকু মিলে আবিরের প্রস্তাব হচ্ছে এটা না আবির, এইটা মিলে একটা আলাদা টেবিল তৈরি করে ফেলা নাকি। জি স্যার আর এটা তখন কি হবে, তার তার প্রাইমারি কি হবে? কাস্টমার হ্যাঁ এটা হলো, এটা হলো মোটামুটি একটা সলিউশন হলো। তাতে কিন্তু খুব হ্যাঁ কিছু উপকার হবে, এই যে ব্ল্যাঙ্ক গুলো থাকবে না তাই না, এটা একটা থাকবে, কিন্তু খুব বেশি উপকার হচ্ছে না। দেখি এটা বলেছে কি, হ্যাঁ এটা একটা, এই যে তোমার তোমার পদ্ধতিতে এটা এসছে আর কি। তোমার পদ্ধতি ঠিক না, এটাকে একটু চেঞ্জ করছে, দেখো করেছি ঠিকই। তুমি যদি এইটুকু চেঞ্জ করো, খেয়াল করে দেখো আবির, মানে তুমি জাস্ট এই দুটোকে যদি আলাদা করে নাও, কাস্টমার আইডি এবং এই তিনটা, তার মানে কি আরেকটা টেবিল হবে, তার কলম হবে চারটা, চারটা হবে না? স্যার আমার প্রথম প্রশ্ন রেডি করতে চারটা হবে না? জি স্যার। যে এইখান থেকে একটা আসবে, এই যে এইটা একটা আসবে, এইটা একটা আসবে, এইটা একটা কলম আসবে, আর এইটা একটা কলম আসবে, চারটা কলম হবে নাকি? জি স্যার। তাতে তাতে কি খুব উন্নতি হচ্ছে, খুব বেশি উন্নতি হবে এটার তুলনায়? না জাস্ট স্যার আর কি ভিউটা আর কি চেঞ্জ হচ্ছে আর কিছু। ভিউটা চেঞ্জ হচ্ছে, খুব বেশি উন্নতি হচ্ছে না, ঠিক না? এই অ্যাপ্রোচটা দেখো তো কেমন হচ্ছে এটা। জি স্যার ওই টাইপ গুলো হচ্ছে দিয়ে দিচ্ছে। আর স্যার এখানে হচ্ছে কোনো নাল ফিল্ড আসতেছে না, নাল ফিল আসছে, ফিল্ড আসতেছে না। তাহলে এটা একটা ভালো হলো এখানে আবার আইডিয়া। ওই যে কাজ। জি স্যার কিন্তু এখন কি হয়েছে আবার সমস্যা, এটা কি হয়েছে, একটা প্রাইমারি কি তৈরি হয়েছে দুইটা মিলে এখন। জি স্যার। জি স্যার কারণ আনলে তো হচ্ছে যে কাস্টমার এখানে বেশি থাকবে, থাকবে না, তাই হচ্ছে দিয়ে আর না, কি এটা ইউনিক হচ্ছে। হচ্ছে না যে 1503 15,023 তিনবার আছে তাই না, কিন্তু দুইটা মিলে যদি করি তাহলে আর সমস্যাটা থাকছে না। জি স্যার হ্যাঁ আচ্ছা, এইখানে দেখো ওই যে তোমাদের ওর জন্য বলছিলাম, আমাদের যেটা দেখা যাচ্ছে স্যার আমাদের এখানে দেখো এইটার সুবিধাটা কি হলো জানো, কোডিং এর ভিউ পয়েন্ট থেকে দেখো, এই যে এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটায় তোমাকে যদি একটা করতে হয়, এই কি বলে হচ্ছে যে, মানে যদি বলে যে না কাস্টমাররা বললো তোমার হচ্ছে আরেকটা ফোন যোগ করতে হবে, এখানে তিনটা করে ফোন আছে, তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কোম্পানি রিকোয়ারমেন্টস না, প্রত্যেকের চারটা করে ফোন থাকবে, তাহলে দেখো তোমাকে টেবিলের ডিজাইন লেভেলে চেঞ্জ করতে হচ্ছে, ঠিক না? জি স্যার ডিজাইন লেভেলে কি করতে হবে, এখানে আরেকটা কলম যোগ করতে হবে, ঠিক না? হ্যালো, শোনা যাচ্ছে?
যাচ্ছে, শোনা যায়। জি স্যার। তাহলে এখানে ডিজাইন লেভেলে চেঞ্জ করতে হবে না? এই কলমে আগে ছিল 4টা, ফোনের জন্য ছিল 4টা ফিল্ড, এখন হয়ে যাবে ফোনের 3টা ফিল্ড, এরপর হয়ে যাবে ফোনের জন্য 4টা ফিল্ড। তাহলে ডিজাইন লেভেলে চেঞ্জ করা মানে কিন্তু অনেক জায়গায় হাত দিতে হবে কোডিং এ, ঠিক না? আর এখানে দেখো যদি বলে যে না তোমার হচ্ছে একটা কাস্টমারের থাকবে, আরেকটা ফোন থাকবে, এটা হচ্ছে তোমার সেলফোন 2, এটা কি চেঞ্জ করতে হবে ডিজাইন লেভেলে? না স্যার, সেটা চেঞ্জ করতে হবে না, জাস্ট এই যে আমাদের ফোন টাইপের অ্যাট্রিবিউটটা একটু চেঞ্জ করতে হবে। ফোন টাইপের অ্যাট্রিবিউট চেঞ্জ করতে হবে না, ভ্যালু যোগ করতে হবে শুধু। ভ্যালু একটা নতুন ধরনের ভ্যালু এখানে তোমার, এখানে যেটা হচ্ছে ফোন টাইপের 3টা ফিক্সড ভ্যালুর মধ্যে আসছে, ওখানে আরেকটা ভ্যালু আসবে, এটা কোনো সমস্যা না। এটা শুধু ভ্যালু, ভ্যালু তো আসলে আমাদের ভ্যালু তো ডাইনামিক, ভ্যালু তো স্ট্যাটিক না, ভ্যালু তো বারবার আসতে পারে, তাই না? কিন্তু আমরা এসব ক্ষেত্রে যেটা করি, এখন যদি তুমি আবার ডিজাইনের ভিউ পয়েন্টে চিন্তা করো, তুমি যখন এটাকে ডিজাইনে চলে যাবে, রিয়েলি মানে সফটওয়্যারটা যখন ডিজাইন করবে, এই ভ্যালুগুলোর জন্য এই যে আমরা দেখো সফটওয়্যারে কি করা হয়, সফটওয়্যারে বলা হয় যে একটা হচ্ছে তোমার কিছু ইনপুট করা হয় হচ্ছে আরবিটারি, মানে কাস্টমার বা ইউজার যেভাবে ইচ্ছা টাইপ করে দিতে পারে, তাই না? আবার কিছু কিছু থাকে হচ্ছে ড্রপ বক্স থেকে সিলেক্ট করতে হয়। হ্যাঁ, কেন সিলেক্ট করতে হয়? এরর যেন কম আসে বা একই স্টাইলের যেন হয়, এরর হোক, স্পেলিং হোক বা অর্ডার হোক, মানে ধরো একাধিক যদি ওয়ার্ড থাকে তাহলে ওয়ার্ডের অর্ডারটা কেমন হবে সেটা আর কি, এটা যেন একই রকম থাকে। যেমন ধরো যদি বলা হয় যে বাংলাদেশের মানে আমি স্টুডেন্টের রেকর্ড কোনো জায়গায় ব্যবহার করছি এবং সে জায়গায় বলছি যে বাংলাদেশের ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে, ধরো একটা অপশন আর কি, তোমার জেলা কোনটা, হোম ডিস্ট্রিক্ট কোনটা। এখন হোম ডিস্ট্রিক্ট তো 16টার বেশি কোনোভাবেই হবে না। এটা যদি আমি ওপেন করে দেই, এটা যদি ওপেন ইনপুট থাকে তাহলে দেখা যাবে যে কেউ ভুল করছে, রাজশাহী বানান আর এ জে এস এইচ লিখছে, কেউ শুধু এস লিখছে বা সামথিং লাইক দ্যাট, কোনো একটা ভুল হচ্ছে। হ্যাঁ, তখন দেখা যাবে ওটা একটা আলাদা ডিস্ট্রিক্ট হয়ে গেছে, ঠিক আছে? সে তো তখন আমরা কি করি, এটা ফিক্স করে দিই যে ইনপুট তুমি দাও, কোনো সমস্যা নাই, কিন্তু এটা পার্শিয়ালি ওপেন, এই 16টা আছে বা 64টা আছে, এর মধ্যে থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে যে এইখানে যে অ্যাপ্রোচটা আছে, এই অ্যাপ্রোচটা খুবই সিম্পল। আমাদের কোডিং এ হাত দিতে হবে খুব সামান্য জায়গায়। কোথায় হাত দিতে হবে? এইখানে আগে ছিল হচ্ছে একটা ড্রপ বক্স ছিল, সেই ড্রপ বক্সে ছিল হচ্ছে 3টা ইনপুট, অপশন ছিল 3টা। এই শুধু ড্রপ বক্সে 3টার জায়গায় আমাকে 4টা করে দিব, আর কিচ্ছু করতে হবে না। আর কোডিং এর কোথাও হাত দিতে হবে না, কোনো কোয়েরিতে হাত দিতে হবে না। এবং এটা আমাকে ড্রপ বক্সে দিতে হবে, কারণ ড্রপ বক্সে যদি না দেয় তাহলে সেল ফোনের বানান, সেল ফোন কেউ পুরোটা লিখবে, কেউ ল্যান্ডফোন লিখবে বা বিভিন্ন নামে লিখতে পারে, তাই না? সুতরাং আমাকে এটা দিতে হবে, অবশ্যই ড্রপ বক্সে দিতে হবে। আমার আর কোডিংটা চেঞ্জ করতে হবে খুবই সামান্য, ড্রপ বক্সে আগে ছিল 3টা ভ্যালু, এখন আমি ড্রপ বক্সে দিব 4টা ভ্যালু, আর কোথাও কোডিং হাত দিতে হবে না। এর কারণে এখানে যেসব কোয়েরি ছিল, কোয়েরি গুলো একইভাবে কাজ করবে, অন্য কোনো স্পেশাল কোয়েরি এখানে তৈরি করতে হবে না। কিন্তু এই জায়গায় কিন্তু সমস্যা হবে, তাই না? এখানে যদি আমি কোয়েরি তৈরি করতে চাই, প্রথমত টেবিল ডেফিনিশন চেঞ্জ করতে হচ্ছে, একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা কি, আমাকে কোয়েরি চেঞ্জ করতে হবে। আগে কোয়েরিতে ছিল 3টা ফিল্ড, এখন কোয়েরিতে যোগ হবে 4টা ফিল্ড। তাহলে এখানে আমাকে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ ডিটিএল এ হাত দিতে হবে, আবার ডিএমএল এ হাত দিতে হবে, দুই জায়গায় হাত দিতে হবে। বুঝতে পেরেছো? আর এখানে এটা সুবিধা হবে না। ওই যে শুরুর দিকে বলেছিলাম না এক্সপানশনের সুবিধা কোথায় হবে আর কোথায় হবে না। তাহলে দেখো আমরা যখন এভাবে মানে যদি টেবিল গুলোকে এভাবে চিন্তা করি, হ্যাঁ, মানে যেটাকে আমরা বলতেছি হচ্ছে যে নরমালাইজেশন এক ধরনের আসলে, হ্যাঁ, তখন আসলে এভাবে মানে আমাদের যে এই যে এই প্রপার্টি গুলোর সুবিধা হচ্ছে আর কি, কাজ করার সুবিধা হচ্ছে। ওকে, জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার আসা হচ্ছে এই যে ধরো আমরা যখন ইসে যাব, একটা ধরো যে কোনো জায়গায় মানে সফটওয়্যার তোমরা যখন ডেভেলপ করতে যাবে, তোমাদের হাতে তো যারা ওখানকার মানে এটা পরিচালনার দায়িত্বে আছেন, একটা কোম্পানি হোক, একটা ব্যাংক হোক বা যেটাই হোক না কেন, সেটা পরিচালনার দায়িত্বে আছে, তারা যখন তোমাকে বলবে যে আমাদের এইসব অপারেশন হয়, এটা এটা হয়, সেগুলো তো তোমরা নোট ডাউন করবেই তোমার অ্যানালিসিসের জন্য। আর কি চাইবে? তোমরা কিছু ডকুমেন্ট চাইতে পারো, তাই না? যেমন ধরো যে আমরা কি করি, তোমরা যদি এখন ব্যাংকে যাও, ব্যাংকের সফটওয়্যার করতে গিয়ে তোমরা কি কি চাইবে? দেখো কি কি চাইতে পারো বলো তো ব্যাংকে গেলে? প্রথম স্যার কাস্টমার নাম, আইডি, অ্যাকাউন্ট নাম্বার। এটা তো তোমরা জানো না, কাস্টমার নাম আইডি তারা আসলে রাখে কিনা, এটা কোথা থেকে জানবে তোমরা? যেমন ধরো যে রাশিদ মানে স্টুডেন্ট সম্পর্কে কারোর কোনো ধারণা নাই, হ্যাঁ, তাকে একজন দায়িত্ব দেওয়া হলো যে বাংলা রাশিদ ইউনিভার্সিটির স্টুডেন্টদের ডেটাবেস তৈরি করতে হবে। তাহলে উনি কি জিজ্ঞাসা করবে, কোথায় যাবে, কি জিজ্ঞাসা করবে, কি ডকুমেন্ট দেখতে চাইবে?
আচ্ছা ব্যাংকেরটা জিজ্ঞেস করো, ধরো যে তোমরা কি ব্যাংকে টাকা জমা দাও না, ওই যে পরীক্ষার জন্য ফি জমা দাও না? হ্যালো হ্যালো, কেটে গেল নাকি? হ্যালো হ্যালো, স্যার এতক্ষণ শোনা যায়নি কিছু। ওহো, আবার কেটে গেছিল মনে হচ্ছে। আচ্ছা যেমন ধরো যে তোমরা ব্যাংকে ওই যে তোমরা পরীক্ষার ফিটি জমা দাও না? জি স্যার। জি আচ্ছা স্যার। জমা দাও। আচ্ছা তাহলে এখন ব্যাংক তোমাদের যদি বলা হয় যে স্টুডেন্টদের এইসব ফিটির সিস্টেম গুলো অটোমেটেড করা হবে, হ্যাঁ, তোমরা তো জিজ্ঞেস করবে, অ্যাকাউন্টস কে তো কিছু ইন্টারভিউ নিবে, সেটা আলাদা কথা। এর বাইরে কি কি ডকুমেন্ট কি কি দেখতে চাইতে পারো যেগুলো দিয়ে তোমাদের ডিজাইনে হেল্প করবে বা চিন্তা করার ব্যাপারে হেল্প করবে, কি মনে হয়? স্যার ডিপার্টমেন্ট নেম, হল নেম। এগুলো এগুলো তো আগে না, কোথা থেকে? আমাদের তো স্যার প্রথমে পাস্ট রেকর্ড দেখতে হবে না স্যার, আমাদের রেকর্ড লাগে কিভাবে নেওয়া হয়েছে, ওই রেকর্ড দেখতে তো আমরা দেখতে পারবো তারা কোন এই দু একটা নাম বলো তো, এমনি তোমাদের সেন্স থেকে নাম বলো তো স্যার, ওই জিনিসটা আমি দেখতে চাইবো, যে নামগুলো তোমরা জানো বলো তো, নামটা কি? অ্যাকাউন্ট নাম্বার স্যার। নো, জি স্যার, অ্যাকাউন্ট নাম্বার দেখতে হবে ফার্স্টে। অ্যাকাউন্ট নাম্বার না, ধরো যে আচ্ছা তোমাদের যে এই যে রেজাল্ট গুলা তৈরি হয় তাই না, তোমরা একটা জিনিসের নাম শুনছো না, ট্যাবুলেশন করা হয়? জি স্যার। আমি যদি তোমাদের ট্যাবুলেশনের সফটওয়্যারটা তৈরি করতে বলি, তাহলে তুমি আমার কাছে কি জানতে চাইবে? স্যার সিজি, নাম, রোল নম্বর, আইডি। এছাড়া কি কিছু দেখতে চাইবে আমার কাছে, না জানতে চাইবে, এটা কি জানতে চাইবে? আরেকটু ভাব চিন্তা করো তো। এই পুরো কাজটাই তোমাদের চিন্তার কিন্তু, হ্যাঁ, তোমাদেরকে যে যত ভালোভাবে চিন্তা করার অভ্যাসটা তৈরি করবে, তার সফটওয়্যার তত বেশি নিখুঁত হবে, তার সফটওয়্যার বাগস থাকবে কম। হ্যাঁ, পুরোটাই অ্যানালিটিক্যাল কাজ। তোমাদের ধরো যে প্রোগ্রামিং এর যেগুলো শেখানো হয় ধরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, এই প্রোগ্রামিং মানে যে সবসময় তোমাকে কোড লিখতে হবে ব্যাপারটা কিন্তু না, তাও না সব জায়গায়। প্রোগ্রামিং মানে তোমার অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি মানে বাড়ছে কিনা, হ্যাঁ, অনেকগুলা কনস্ট্রেন্ট তোমাদের হ্যান্ডেল করতে হয়, তার মানে অনেক কিছু চিন্তা করতে হয়, সোজা কথা। এই চিন্তা শক্তিটাই অনেক মানে লাইফে সব জায়গায় কাজে লাগবে, তুমি প্রোগ্রাম করো বা না করো। এবং তোমার ধরো যে মানে যত উপরের দিকে যাবে একটা সিস্টেম অ্যানালিস্ট হবে, একটা সিস্টেম অ্যানালিস্ট কিন্তু প্রোগ্রাম করবে না, হ্যাঁ, মোস্ট অফ দ্য কেস প্রোগ্রাম করার তো দায়িত্ব না, কিন্তু এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটিটা তার আছে, এগুলো চিন্তা করে করে তার বের করে তখন তার লোয়ার এন্ডের যারা আছে, তার নিচে যারা আছে, তাদেরকে দায়িত্ব দেবে কোড ডেভেলপ করার জন্য। কোড কিন্তু সে নিজে ডেভেলপ করবে না। সুতরাং আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, এইসব প্রবলেম নিয়ে তোমরা একটু চিন্তা করবে। তোমাদের কিছু বলেছিলাম যে পাড়াতে কিছু দোকান বা কিছু প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে একটু চিন্তা করো যে এটা যদি অটোমেশন করতে চাই তাহলে আমি কি করব, আমি আমার এই পাড়ার যে দোকানদারকে কি জিজ্ঞেস করবো বা কি দেখতে চাইবো। আচ্ছা এখন তোমাদের বলি, দেখো এখন বলার পরে বলেছে ও স্যার তাই তো, যেমন ধরো যে তোমরা তো ব্যাংকে ডিপোজিট স্লিপটা জমা দিচ্ছ না? জি স্যার। ওখানেই তো ফিল্ডের নামগুলো আছে, তাহলে তুমি প্রথমে ওইটাই দেখবা না? ওখানে তো তুমি জানতে পারছো যে কি কি জিনিসের রেকর্ড রাখতে হবে। তাই আরবিটারি ভাই জিজ্ঞাসা করা দরকার আছে যে স্টুডেন্ট নাম রাখবো নাকি স্টুডেন্ট নাম রাখবো না, ডিপার্টমেন্টের নাম রাখবো নাকি ডিপার্টমেন্টের নাম রাখবো না, এটা জিজ্ঞাসা করা ভালো, নাকি সরাসরি একটা ডিপোজিট স্লিপ নিয়ে নেওয়া ভালো? কারণ ওখানে তো 7-8টা ফিল্ডের নাম আছে। স্যার ওইটাই তো বলছিলাম যে স্যার ওনারা যে আগে রেকর্ড রাখছিল আর কি, অফলাইন অনলাইনে না করে ওই রেকর্ডটা রাইট অফলাইন। তাহলে আমি শুনতে পাইনি হয়তো, ওই যে মাঝে মাঝে গ্যাপ হচ্ছে তো, আমি তাহলে তোমার সরি, তোমাকে এটা শুনতে পাইনি হয়তো, কথা মাঝে মধ্যে কেটে যাচ্ছে। তাহলে আমি যদি তোমাদের ট্যাবুলেশন করতে বলি, তাহলে তোমরা কি চাইবে বলো? হ্যালো, জি স্যার, মানে আমাদের রেজাল্টের ট্যাবুলেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যদি সফটওয়্যার তৈরি করতে বলি তাহলে তোমরা আমার কাছে কি চাইবে? প্রথমত তো হচ্ছে যে মানে স্টুডেন্ট আইডি গুলো ইউনিক ভাবে আসলে সবাইকে চেনা যায় কিনা এটা আমার জানা দরকার। যদি আমি আসলে ওই ধারণা না থাকে যে সবার স্টুডেন্ট আইডি ইউনিক কিনা, যেমন স্যার আমরা এখন জানি যে স্যার আমাদের তোমরা জানো, হ্যাঁ তোমরা unique জানো, আমি ধরো তোমাদের কথা বললাম, তোমাদেরকেই বললাম যে তোমরা আমাদের ট্যাবুলেশনের কাজটা অটোমেটেড করে দাও, বললাম আজকেই বললাম, এখনই বললাম, তো তুমি আমার কাছে কি চাইবে বলো তো? একটা বা দুইটা জিনিস চাও, তাহলে স্যার আমাকে এটা দেন। স্যার অ্যাটেন্ডেন্স শিট। আমরা ভর্তি হওয়ার সময় যে ফর্ম ফিল আপ করছিলাম সেই ফর্মটা। রাইট, এটা একটা তুমি চাইবে, কারণ ওই ফর্মে প্রচুর ফিল্ড আছে। জি স্যার। এটা গুড, ভেরি গুড। আর কি চাইতে পারো? স্যার অ্যাটেন্ডেন্স শিট পাওয়া যায়? পরীক্ষায় যে অ্যাডমিট কার্ডটা ছিল এটাও চাইতে পারো, ভেরি গুড। তাহলে একটা দুইটা জিনিস হলো, এই যে মাথা খেলতেছে এখন, মাথা খোলা শুরু করেছে। এরপরে
স্যার অ্যাটেন্ডেন্স শিট চাওয়া যায়? অ্যাটেন্ডেন্স শিট চাইতে পারো, কিন্তু অ্যাটেন্ডেন্স শিট ইনফরমেশন গুলো কিন্তু ওই যে প্রথম দুটাতেই আছে, মানে যেটা লাগবে তোমার আসলে। কারণ তোমার যে স্টুডেন্ট ওরিয়েন্টেড নাম ধাম, সেটা ওই যে প্রথম যে ছেলেটি বললো যে স্টুডেন্ট ভর্তি হওয়ার সময় যে ফর্মটা, সেখানে সমস্ত ইনফরমেশন আছে। তারপর আরেকজন বললো যে ফর্ম ফিল আপের সময় যেটা দিই সেটাতেই সবকিছু আছে। আর কি হতে পারে থার্ড ওয়ান? আর হচ্ছে খাতা দেখার পর টিচাররা যে মানে হচ্ছে মার্কস দিয়ে যে ডকুমেন্টটা তৈরি করে। হ্যাঁ, এটা হতে পারে, রাইট। আর কি? এটা হতে অ্যাসাইন্ড আছে, এটা আমাদের জানতে হবে। কেন তোমাদের মাথায় কি আসতেছে না যে স্যার ট্যাবুলেশন শীট কোনটা, স্যার কোনটা ব্যবহার করেন, ওটা একবার দেখি। স্যার পুরনো যে হিস্টরি আছে সেটা কথা। হ্যাঁ, আমরা যে পেপার বেস ট্যাবুলেশনটা তৈরি করছি, যেটাকে স্যার আপনি অটোমেটেড করতে চাচ্ছেন, স্যার ওইটা কেমন, ওইটাকে দেখান। এটা তো খুব ন্যাচারাল চাওয়া, স্যার তাই না? ওইটাই তো আগে চাওয়ার কথা। যেটাকে তুমি অটোমেটেড করতে বলছো, তুমি ধরো যে তোমার অ্যাকাউন্টস কে অটোমেটেড যদি করতে বলা হয়, তাহলে তুমি কি বলবো যে আপনি খাতায় কি রাখছেন সেটাকে দেখি? আপনি তো ওটাই তো অটোমেটেড করতে চাচ্ছেন নাকি? তাহলে আপনার খাতা কিভাবে রাখছেন, আপনার রেজিস্টার খাতাটা দেখি, আপনার অ্যাকাউন্টস এর খাতা দেখি। আপনি এখানে এন্ট্রি করছেন, কোথা থেকে এন্ট্রি করলেন? ওই যে একটা ভাউচার থেকে। হ্যাঁ, তাহলে তো সবকিছু চলে আসতেছে, বুঝতে পারছো? তবে এটাই যে মানে এটা হচ্ছে তোমার একদম খুব মানে এই ডকুমেন্ট গুলো কিন্তু তার অনেকদিন থেকে মেনটেন করছে, কিন্তু করছে পেপার বেস, ব্যাপারটা তাই না? এখন তুমি ওই পেপার বেস ডেটাগুলোকে নিয়ে অ্যানালিসিস, পেপার বেস ডেটা না তো, পেপার বেস ফর্ম আর কি। তখন এই ফর্মগুলোকে তুমি অ্যানালিসিস করবা, বাসে গিয়ে চিন্তা করবা, চিন্তা করে করে তাদের মধ্যে রিলেশনে যদি কোনো জায়গায় সমস্যা হয়, যে আপনি এইটা টেবুলেশন শিটে আছে কিন্তু এটা তো আমি অন্য কোথাও পাচ্ছি না, আপনি এটা কোথা থেকে পেলেন? এটা তো আপনার স্টুডেন্ট প্রথম যেখানে ভর্তি হয়েছিল সেখানেও এই ধরনের কোনো ডেটা নেই, আবার আমরা ফর্ম ফিল আপ করেছি সেখানেও এখানে কোনো ডেটা নেই, তাহলে এটা কোথা থেকে পেলেন? তখন হয়তো বলবে যে চেয়ারম্যান সাহেব, ও তোমাকে তো বলা হয়নি, ওইটা তো আমরা আরেকটা খাতায় রাখি, এই যে আরেকটা খাতা বেরিয়ে আসলো। বোঝা গেছে একটা প্রবলেমটা কিভাবে শুরু করতে হবে তোমাকে? জি স্যার। আজকে মতো হচ্ছে এটা শেষ করা যাবে না, শেষ করতে চেয়েছিলাম তো হবে না, ঘটনা হয়ে গেল। ঠিক আছে, আসলে নাই। তো তোমরা কি বুঝতে পারলে যে কিভাবে একটা ই করতে হচ্ছে, মানে প্রবলেমগুলো কিভাবে আমাকে শুরু করতে হবে, কি করে ইনফরমেশন গ্যাদার করতে হবে? সেখান থেকে প্রশ্ন শুরু করা উচিত, না থাকলে আচ্ছা, তোমরা কি আমাকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিবে? আজকে এটা থাক, এটা আর যাচ্ছি না তাহলে। সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম, তোমরা যদি রিয়েলি মাথাটা ব্যবহার না করো তাহলে কিন্তু তোমাদের উন্নতি হবে না। হ্যাঁ, আর মানে তোমার গ্রেডিং টেডিং খুবই ভালো, গ্রেডিং টেডিং থাকা দরকার, সিজিপিএ ভালো হলে খুবই ভালো, কিন্তু না শিখতে পারলে কিন্তু ফাইনালি খুব ভালো হবে না। শিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, কিন্তু গ্রেডিং মোটামুটি আর জানাটা খুব ভালো, এটা কিন্তু অনেক ভালো, এই জিনিসটা বেশি ভালো। আর গ্রেডিং ভালো আবার জানাও ভালো, সেটা তো সবচেয়ে ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু জানা কম, গ্রেডিং ভালো, এটা খুব বেশি কাজে লাগবে না, এটা একসময় বিপদে পড়বে। তার চেয়ে উল্টাটা ভালো, যে গ্রেডিং মোটামুটি আছে কিন্তু জানি ভালো, এটা বেশি কাজে লাগবে। বুঝতে পারছো? তো এটা কিন্তু করতে হবে, এবং এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, তুমি এই যে তোমাকে কয়েকটা কথা বললাম, তুমি যদি এই কাজটা, আমি অনেকদিন আগে বলেছিলাম যে তোমরা একটু দোকানে যাও, এগুলো একটু ঘাটাঘাটি করো, তাহলে কিন্তু আজকের আমার প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক সোজা হয়ে যেত।